হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন ডব্লিউবিসিএস। ভিশন ডব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস 2024 মেন্সকে টার্গেট করে যে প্র্যাকটিস সিরিজ চলছে লাস্ট জুলাই মাস থেকে, যেটা শুরু হয়েছে জুলাই মাসে। তোমরা সামগ্রিক বেশ কিছু সেট অফ কোয়েশ্চেন্স পেয়েছো। আমরা তার সেট নাম্বার 12 আজকে আলোচনা করব। আজকের সেটের প্রথম কোয়েশ্চেন আমরা দেখব, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 1, এবং আমরা চেষ্টা করছি এবার থেকে সেটগুলোতে যাতে 30টা করে কোয়েশ্চেন করা যায়, 25টা বা 30টা এরকমভাবে আমরা কোয়েশ্চেনগুলোকে সেট করছি। সো লেট স্টার্ট। সেট নাম্বার 1 এর প্রথম কোয়েশ্চেন, সেট নাম্বার 12 এর প্রথম কোয়েশ্চেন। দ্য মালদা গ্যাপ or also known as Garo Rajmahal Gap, which separates the peninsular plateau from the Shillong Plateau, was primarily created by which of the following geological process? তাহলে কি বলা হচ্ছে প্রশ্নে এখানে বলা হচ্ছে যে মালদা গ্যাপ, যেটা গারো রাজমহল গ্যাপ নামেও পরিচিত, এটা মূলত দুটি অংশকে ডিভাইড করে। ফার্স্ট অফ অল এই জায়গাটা খুব ক্লিয়ার করে নেওয়া দরকার যে দুটি অংশকে ডিভাইড করে, একটা হচ্ছে পেনিনসুলার প্লেটু রিজিয়ন এবং আরেকটা হচ্ছে শিলং প্লেটু। মানে আমাদের পশ্চিম দিকে আমরা পাচ্ছি পেনিনসুলার প্লেটু রিজিয়ন এবং পূর্ব দিকে পাচ্ছি শিলং প্লেটু রিজিয়ন, রাইট? মাঝখানে যেটা পড়ছে সেটা হচ্ছে বেঙ্গল বেসিন রিজিয়ন, তাই তো? তাহলে এই যে মাঝখানের বেঙ্গল বেসিন রিজিয়ন রয়েছে, রাইট, এই যে মাঝখানের বেঙ্গল বেসিন রিজিয়ন রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কেন তৈরি হয়েছে এটা জানতে চেয়েছে। কি ধরনের জিওলজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য এটা তৈরি হয়েছে? সো এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? এক্ষেত্রে কারেক্ট আনসার হবে ডাউন ওয়ার্পিং। জাস্ট এই টার্মটাকে মাথায় রাখবে, ডাউন ওয়ার্পিং। জিওলজিতে দুই ধরনের ওয়ার্পিং আমরা দেখতে পাই। একটা হয় ডাউন ওয়ার্পিং, অর্থাৎ দীর্ঘকাল সময় ধরে যদি এরকমভাবে কোনো অংশ বসে যেতে থাকে নিচের দিকে, এই যে বসে যাওয়ার যে প্রসেস, এই বসে যাওয়ার প্রসেসকে বলা হয় ডাউন ওয়ার্পিং। আর একটা হয় আপ ওয়ার্পিং, উত্থিতকরণের যে প্রক্রিয়া তাকে বলা হয় আপ ওয়ার্পিং। মূলত এই দুটো প্রসেস দেখা যায় এবং এই জায়গাতে আমরা লক্ষ্য করব যে একদিকে পেনিনসুলার প্লেটু রিজিয়ন এবং একদিকে মেঘালয় প্লেটু স্পেসিফিক্যালি, সেই মাঝখানের অংশটা অবনমিত হয়েছে। এবং এই যে মাঝখানের অংশটা অবনমিত হয়েছে, পেনিনসুলার প্লেটুর অংশ হিসেবে সেখানে রাজমহল পাহাড় রয়েছে এবং শিলং প্লেটুর অংশ হিসাবে সেখানে আমরা গারো পাহাড় দেখতে পাবো। তাই জন্য এটাকে বলা হয় গারো রাজমহল গ্যাপ। এবং এই যে গারো রাজমহল গ্যাপের কথা বলা হচ্ছে, রাইট, এই যে গারো রাজমহল গ্যাপ হিসাবে এখানে উল্লেখ করা হচ্ছে, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। এই পার্টিকুলার অংশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখার মতো, সেটা হচ্ছে এই জায়গাতে, ঠিক এই জায়গাতে আমরা যদি দেখি পরবর্তী অংশে, এই দিকে আমরা পাবো রাজমহল, এই দিকে আমরা পাবো গারো। তাহলে মাঝখানের গ্যাপ কোন জায়গাটা হচ্ছে? এই জায়গাটা আমরা গ্যাপ পাচ্ছি স্পেসিফিক্যালি, এই জায়গাটা আমরা স্পেসিফিক্যালি গ্যাপটা পাচ্ছি। এই গ্যাপটা অ্যাকচুয়ালি তাহলে অবনমিত হওয়ায় একটা বেসিন অঞ্চল হয়ে যাওয়ার কথা, এবং এই বেসিন অঞ্চল মানে অবনমিত, পুরোপুরিভাবে ডাউন ট্রোডেন একটা জায়গা। বাট অ্যাজ অফ নাও আমরা যদি দেখি, অ্যাজ অফ নাও এই জায়গাটি কিন্তু পুরোপুরি একটা অবনমিত ক্ষেত্র, বা যেটাকে প্রপার অর্থে আমরা বেসিন বলে থাকি, সেই রকম জায়গাতে নেই। এর কারণ কি? সেই রকম জায়গাতে না থাকার পিছনে প্রধান কারণ কি? এইটার পিছনে প্রধান কারণ হচ্ছে না থাকার জন্য আমাদের যে হিমালয় থেকে সৃষ্টি হওয়া নদী ব্যবস্থা, রাইট, হিমালয় থেকে সৃষ্টি হওয়া নদী ব্যবস্থা এখানে যথেষ্ট বেশি পরিমাণে ডিপোজিশন করেছে। তো যথেষ্ট বেশি পরিমাণে ডিপোজিশন করার কারণে কি হয়েছে, যে সমস্ত অঞ্চল অবনমিত ছিল সেই জায়গাগুলো ক্রমশ ভরাট হচ্ছে, এবং ভরাট হয়ে গিয়ে সেই পার্টিকুলার অংশগুলি ভরাট হয়ে গিয়ে আলটিমেটলি আমাদের যে বেঙ্গল প্লেন রিজিয়ন, সেই বেঙ্গল প্লেন রিজিয়নের ফরমেশনে আসছে। সো মোটামুটিভাবে আমরা এটা বলতে পারি, এই যে পার্টিকুলার অংশটি রয়েছে, এই পার্টিকুলার অংশের ফরমেশনের জন্য যেটা দায়ী সেটা হচ্ছে ডাউন ওয়ার্পিং অ্যান্ড সাবসিকুয়েন্ট টেকটনিক সাবসিডেন্স। এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ ওয়াই অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। সো ডাউন ওয়ার্পিং যেমন আমরা পাচ্ছি, তাহলে কন্টিনিউয়াস ফ্লুভিয়াল ইরোশন বা ভলক্যানিক ট্র্যাকিং এগুলো তো সামহাও কোনো রকমভাবেই পসিবল না। আর কম্প্রেশন ক্রাস্টাল ফোল্ডিং, দেখো যদি কোনো জায়গা অবনমিত হয়, আমরা মালদা গ্যাপ বলে যে জায়গাটা পাই মালদা ডিস্ট্রিক্টের কাছে বলে মালদা গ্যাপ বলে উল্লেখ করে, তো ফোল্ডিং তো এখানে কোনো রকমভাবেই হয়নি, তাহলে বাকি অপশনসগুলো কেন হবে না সেটাও দেখে নেওয়া যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2তে যাব। Which of the following statements regarding the Purulia Bankura lateritic tract is correct?
তাহলে পুরুলিয়া বাঁকুড়া ল্যাটেরাইটিক ট্র্যাক্ট সম্বন্ধে কোন কথাটি সঠিক? আমরা সব থেকে আগে আমাদের রাজ্যের ম্যাপেতে এই পুরুলিয়া বাঁকুড়ার যে জায়গাটি আছে সেটাকে একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করবো, তাহলে বোঝার ক্ষেত্রে অনেকটা হেল্প হয়। মোটামুটি পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে যে জায়গাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের যে পশ্চিম দিকের অংশ রয়েছে, এই পশ্চিম দিকের অংশে অবস্থান করে, এবং স্পেসিফিক্যালি পুরুলিয়া বাঁকুড়া হিসাবে আমরা, এটা হচ্ছে পুরুলিয়া, এই দিকটা মোটামুটি বাঁকুড়া অ্যাপ্রক্স আমরা যদি এরকম দেখি তাহলে এই দিকের যে অংশের কথা বলা হচ্ছে সেটাকে মিন করতে পারি। এবং এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে এই পার্টিকুলার জায়গাটি কিন্তু এর পার্শ্ববর্তী অঞ্চলে, এরকমভাবে যদি দেখি আমাদের স্পেশালি যে ছোটনাগপুর মালভূমি রয়েছে, এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলের একটা এক্সটেন্ডেড পার্ট হিসাবে বলা যায়। তাহলে এই জায়গাটা ফিজিওগ্রাফিক্যালি আমাদের কাছে ক্লিয়ার থাকা দরকার, এটা ছোটনাগপুর মালভূমি অঞ্চলের এক্সটেন্ডেড পার্ট ইস্টার্ন সাইডের। সো এবার তার সম্পর্কে যাবতীয় তথ্য এখানে দেওয়া হয়েছে, সেটাকে আমরা অ্যানালাইজ করব। ফার্স্ট কি বলা হচ্ছে, দ্য সয়েলস আর রিচ ইন আয়রন। এখানে বলা হচ্ছে দ্য সয়েলস আর রিচ ইন আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম অক্সাইডস। তাহলে এই জায়গাতে মাটিতে আমরা লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইডসের পরিমাণ বেশি পাই। ডেফিনেটলি যেহেতু ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে এটি উৎপত্তি লাভ করেছে, তাই স্বাভাবিকভাবে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের সয়েলে আমরা আর্কিয়ান যুগের গ্রানাইট এবং নিস পাই রক সিস্টেমে, ফলে সেখানে আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইডস পাবো। এবং এটার থেকে প্রমাণ হয় যে এই অঞ্চলের মাটিতে আমরা ল্যাটেরাইট মাটির অস্তিত্ব পাবো, রেড কালার্ড মাটির অস্তিত্ব পাবো। তো প্রথম স্টেটমেন্ট ঠিক, দ্য সয়েলস আর ফর্মড আন্ডার কন্ডিশনস অফ ইন্টেন্স লিচিং। ডেফিনেটলি এখানে লিচিং এর কথা বলা হয়েছে, যেহেতু আমি আগেই ল্যাটেরাইটিক মাটির কথা উল্লেখ করলাম, তার মানে বোঝা যায় যে ল্যাটেরাইটিক মাটি যেহেতু হচ্ছে, স্বাভাবিকভাবে লিচিং হবে। বেসিক্যালি লিচিং কি? লিচিং হচ্ছে ট্রান্সলোকেশন অফ মেটেরিয়াল, অর্থাৎ কোনো একটি অঞ্চলেতে ব্যাপক বৃষ্টিপাতের দরুন এই মাটির একদম টপ লেয়ার যেটা থাকে, এই মাটির ওপরের অংশ থেকে, রাইট, এই মাটির টপ লেয়ার একদম ওপরের অংশ থেকে আমরা কি দেখতে পাবো না, এটা হচ্ছে টপ লেয়ার। এবার প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হলো, এই জায়গা থেকে বিভিন্ন সলিউবেল কম্পোনেন্ট জলের সাথে ধুয়ে মাটির নিচের অংশে চলে আসে, মাটির নিচের অংশে এরকমভাবে চলে আসে। এবং এটা যে মাটির নিচের অংশে চলে আসছে, এর পরবর্তীতে কি হচ্ছে না, এর পরবর্তীতে পার্টিকুলারলি এই জায়গাতে, মানে মৃত্তিকার ওপরের যে অংশটি রয়েছে একদম যেখানে এই ঘাসের স্তর দেখতে পাওয়া যাচ্ছে, ওই জায়গাতে কি হবে, জেনারেলি লোহা এবং অ্যালুমিনিয়াম এই জাতীয় উপকরণ থেকে যায়। ফলে এটা শুকিয়ে দীর্ঘকাল সময়ে এটা শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে যে মাটি তৈরি করে সেটাই হচ্ছে ল্যাটেরাইটিক সয়েল। এবং এই যে পদ্ধতিটা ট্রান্সলোকেশন অফ মেটেরিয়াল, এই পদ্ধতিটাকে বলা হয় লিচিং। এই লিচিং পদ্ধতি আবার দুটি পদ্ধতির সমন্বয়ে গঠিত, মনে রাখবে, একটি হচ্ছে এলুভিয়েশন এবং আরেকটি হচ্ছে ইলুভিয়েশন। নেমে আসা ইলুভিয়েশন আর অ্যাকসেপশন এলুভিয়েশন, এরকম দুটো পদ্ধতির কথা আমরা বলতে পারি। সো এই যে 2 নাম্বার যে স্টেটমেন্টটি রয়েছে, এই 2 নাম্বার স্টেটমেন্টটিও কিন্তু একদম সঠিক। নাম্বার 2 স্টেটমেন্ট ইজ অলসো কারেক্ট। নাম্বার 3, দে পজেস হাই ন্যাচুরাল ফার্টিলিটি অ্যান্ড ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। না, ন্যাচুরাল ফার্টিলিটি যদি বলা হয়, এই মৃত্তিকায় ফার্টিলিটি সব থেকে কম, ফলে হাই ন্যাচুরাল ফার্টিলিটি এটা বলা যায় না, লেস ন্যাচুরাল ফার্টিলিটি আমরা বলতে পারি। সো 3 নম্বর স্টেটমেন্টটা পুরোপুরি ভুল আছে। তাহলে আমাকে কারেক্ট জানতে চেয়েছে 1 এবং 2, অপশন এ উইল বি কারেক্ট। যেখানে যেখানে 3 আছে সেটাকে আমি কারেক্ট বলতে পারবো না। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 3, দ্য রাজমহল হিলস আর প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং জিওলজিক্যাল ইভেন্টস। তাহলে এই জায়গাতে আমার আগে একটা প্রশ্নে আমরা দেখলাম যে মালদা গ্যাপ, যেখানে আমরা রাজমহল পাহাড় সম্বন্ধে একটা আপাতত ধারণা পেলাম। এবার ডাইরেক্টলি প্রশ্ন করা হচ্ছে, এই যে রাজমহল পাহাড়, এই রাজমহল পাহাড় তৈরি হচ্ছে এটা যেখানে অবস্থান করছে, সেই রাজমহল পাহাড়ের রেসপেক্টে কোন জিওলজিক্যাল ইভেন্টের কথা এখানে বলা যায়। তাহলে রাজমহল পাহাড়ের ফরমেশন আমরা যদি দেখি, পেনিনসুলার প্লেটুর সাথে আমরা এটাকে উল্লেখ করছি। তাহলে পেনিনসুলার প্লেটুর যে উল্লেখ হয়েছে সেটা কিসের মাধ্যমে হয়েছে, সেটা হচ্ছে যখন দ্বিতীয়বার অগ্নুৎপাত হয়, অর্থাৎ ডেকান ট্র্যাপ ভলক্যানিক অ্যাক্টিভিটি, সেই জায়গায় হয়েছে। আমরা যেটা হতে পারে না আগে দেখি, রাজমহল হিল, পেনিনসুলার হিল, তাহলে হিমালয়ান ওরোজেনি,
এটা হতে পারে না। আরাবল্লী মাউন্টেন বিল্ডিং, ইট ইজ দ্য ওল্ডেস্ট ওয়ান, এবং এটা আরাবল্লী মাউন্টেন বিল্ডিং এর আগে আমরা একবার পাবো আর্কিয়ান টাইম। এই আর্কিয়ান টাইমে সব থেকে পুরানো এবং প্রথম যে ভলক্যানিক অ্যাক্টিভিটি সেটা সংগঠিত হয়েছিল, এবং ডেকান ট্র্যাপ ভলক্যানিজম যেটা, এটা হচ্ছে দ্বিতীয়বার ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাই। যাই হোক, তাহলে ডেকান ট্র্যাপ ভলক্যানিজম এটা আমরা পাচ্ছি। শুধু তাই না, দেখো এখানে আরো কিছু শব্দ উল্লিখিত আছে। ডেকান ট্র্যাপ ভলক্যানিজম রিলেটেড টু কার্গুয়েলান প্লিউম। এবার এই যে কার্গুয়েলান প্লিউম, এটা কি? এই যে কার্গুয়েলান প্লিউম জিনিসটা আমাদেরকে একটুখানি দেখতে হবে, কতগুলো টার্ম আমরা এখানে একটুখানি ডিকোড করব। সো ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে প্লিউম জিনিসটা কি। প্লিউম জিনিসটা কি সেটাকে আমরা দেখব। তারপর আমরা কার্গুয়েলান প্লিউমের ধারণায় যাব যে কার্গুয়েলান প্লিউম জিনিসটা কি, এবং তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, দ্যাট ইজ নোন অ্যাজ হটস্পট। এই তিনটে শব্দকে আমাদেরকে বুঝতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা যদি প্লিউম দেখি, বলা হয় যে প্লিউম মানে হচ্ছে একটা ম্যাগমার আপওয়েলিং ফ্লো, মানে একটা পার্টিকুলার অঞ্চলে ম্যাগমার উপরে পরিবাহিত হওয়া স্রোত, আপওয়েলিং ফ্লো হিসাবে এই যে ফ্লোটা, এটাকে বলা হয় প্লিউম। অ্যান্ড ইট ইজ সামহাউ আনরেস্ট্রিক্টেড, মানে এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে। এবং কোথা থেকে এটা আসে, এটা এই জায়গাটা কোথা থেকে আসে? এটা আসছে কিন্তু একদম একটা হটস্পট অঞ্চল থেকে, রাইট? এটা আসছে একটা হটস্পট অঞ্চল থেকে, ভূ অভ্যন্তরভাগ থেকে এই ফ্লোটা আমরা দেখতে পাই। এবার এই যে হটস্পট আমরা বলছি, তাহলে হটস্পট কোন জায়গাটা? মোটামুটিভাবে আমরা যদি লক্ষ্য করি, ভূ অভ্যন্তরে ম্যাগমার সঞ্চালন ক্ষেত্রে সাধারণত যে প্লেটগুলি থাকে, এই প্লেট থেকে, প্লেট সীমান্ত থেকে দূরবর্তী কোনো অংশ, এই প্লেট সীমান্ত থেকে দূরবর্তী কোনো অংশ যেখানে ম্যাগমার উদ্গীরণ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ কিছু এমন মেটেরিয়াল থাকে যে সমস্ত মেটেরিয়ালগুলি ওই জায়গা থেকে ম্যাগমার বেরিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এবং যার উষ্ণতা পার্শ্ববর্তী অঞ্চলের উষ্ণতার থেকে, যার উষ্ণতা আমরা পার্শ্ববর্তী অঞ্চলের উষ্ণতার থেকে তুলনামূলক অনেকটা বেশি হিসাবে পাই, ঠিক সেই অংশগুলিকে বলা হচ্ছে হটস্পট। ওকে, সো এবার এই যে জায়গাটা, সেখানে মাথায় রাখতে হবে যে এগুলো জেনারেলি এগুলো ইন্ডিপেন্ডেন্ট অফ টেকটনিক প্লেট বাউন্ডারি হয়, কিন্তু পুরোপুরিভাবে মনে রাখতে হবে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেকটনিক প্লেট বাউন্ডারি। টেকটনিক প্লেট বাউন্ডারির সাথে এর খুব বেশি আমরা নিকটে অবস্থান দেখতে পাই না, ঠিক আছে? ঠিক এইরকমভাবে যদি দেখা যায়, এই প্লিউম এবং বিষয়টাকে এরকমভাবে বলা যেতে পারে। কার্গুয়েলান প্লিউম মূলত সার্দার্ন ইন্ডিয়ান ওশানে অবস্থিত একটি প্লিউম আমরা বলতে পারি, এবং এটা কার্গুয়েলান হটস্পটের সাথে সম্পর্কযুক্ত। আমরা দুটো হটস্পটের কথা জানতে পারি, একটা হচ্ছে রিইউনিয়ন হটস্পট, আর একটা হচ্ছে কার্গুয়েলান হটস্পট। এই দুটি হটস্পটের কথা জানা যায়। ভারতবর্ষের যাতে উৎপত্তি হয়েছে, ভারতবর্ষের যে ভলক্যানিক অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করেছি, তার ক্ষেত্রে দুটো হটস্পটের কথা আমরা বলতে পারি। ওকে, সো লেটস গো। এই পর্যন্ত আশা করব এই প্রশ্নের অ্যানালিসিস বোঝা গেল যে কি থেকে আমরা এটাকে পাচ্ছি, এবং রাজমহল হিল সেই কারণেই অ্যাকচুয়ালি হিসাবে বলা হয় যে আমাদের পেনিনসুলার প্লেটুর একটা অংশ হিসাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস of West Bengal possess the maximum extent of old alluvial soil? ম্যাক্সিমাম এক্সটেন্ট অফ ওল্ড অ্যালুভিয়াল সয়েল মানে এখানে উল্লেখ করেই দেওয়া হয়েছে যে বারিন্দ ট্র্যাক্ট, বা যেটাকে আমরা বরেন্দ্রভূমি বলে থাকি। তাহলে বরেন্দ্রভূমি স্পেসিফিক্যালি অবস্থান কোথায় করছে? বরেন্দ্রভূমির স্পেসিফিক অবস্থান হচ্ছে মালদা জেলায়। সো মালদা অ্যান্ড দক্ষিণ দিনাজপুর সব থেকে ভালো আনসার হচ্ছে এইটা। এবং আমরা এই পার্টিকুলার অংশের ক্ষেত্রে মালদা জেলার রেসপেক্টে এই হচ্ছে মালদা জেলা। মালদা জেলায় আমরা মোটামুটি তিনটে ক্যারেক্টারিস্টিক দেখতে পাই, তাল, দিয়ারা আর হচ্ছে বরেন্দ্রভূমি। এবার এই তাল এবং দিয়ারা এইটা তৈরি হয় কিসের রেসপেক্টে? দেখো, দুটো প্রধান নদী ব্যবস্থা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে মেনশন করে দিচ্ছি দুটো প্রধান নদী ব্যবস্থা। এই হচ্ছে মহানন্দা নদী ব্যবস্থা, এই হচ্ছে কালিন্দী নদী ব্যবস্থা। ঠিক, এই কালিন্দী এবং মহানন্দা এই নদী ব্যবস্থা দুটিকে মাথায় রাখতে হবে। তাহলে
এই যে মহানন্দা নদীর ইস্টার্ন সাইড যেটা আমরা পাচ্ছি, মহানন্দা নদীর ইস্টার্ন সাইডের যে অংশটি রয়েছে, সেই ইস্টার্ন সাইডের অংশটিকে কি বলা হচ্ছে? সেই ইস্টার্ন সাইডের অংশটিকে উল্লেখ করা হচ্ছে অ্যাজ বরেন্দ্রভূমি। এই যে অংশটা, তার মানে এই দিকে যে অংশটা, এটা হচ্ছে বারিন্দ, এটা হচ্ছে কালিন্দী রিভার, দিস ইজ রিভার কালিন্দী। কালিন্দী রিভারের উত্তর দিকের অংশকে বলা হয় তাল, দক্ষিণ দিকের অংশকে বলা হয় দিয়ারা। তাহলে আমরা এরকম ভাবে আঁকতে পারি, এইটা হচ্ছে বারিন্দ, খুব সহজেই এটা মনে রাখতে পারবে কারণ এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। এটা হচ্ছে তাল, এটা হচ্ছে দিয়ারা। এই যে তিনটে অঞ্চল, এবং আমি রিভারের নামগুলো এখানে উল্লেখ করে দিচ্ছি, দ্যাট ইজ কালিন্দী, দ্যাট ইজ মহানন্দা, এবং পরবর্তীতে গঙ্গার সাথে গিয়ে এটা মিলিত হবে। সো এই যে জায়গাটা আমরা যদি লক্ষ্য করি সামগ্রিকভাবে, এইটা হচ্ছে পুরানো পলিগঠিত অঞ্চল, এইটার কথা উল্লেখ করা হয়েছে। এবং দেখো, শুধুমাত্র মালদা না, এটা তো পলিটিক্যাল ডিভিশন হিসেবে মালদা হচ্ছে, দক্ষিণ দিনাজপুরের অংশও কিন্তু এর মধ্যে পড়ে। সো এই জন্য আমরা অপশন বি কে আনসার হিসেবে চুজ করেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5-এ যাব। ম্যাচ দ্য ফলোয়িং, অর্থাৎ ল্যান্ডফর্ম এবং তার সাথে ক্যারেক্টারিস্টিক্স ম্যাচ করতে দেওয়া হয়েছে। সো লেটস ডিকোড। ভাবর, তরাই, খাদার, ভাঙর। তাহলে প্রথমেই আমরা দেখব এই ভাবর, তরাই, খাদার, ভাঙর, এই যে জায়গাটা, এটা কেমন ভাবে হয়। আমরা হিমালয়ের পার্বত্য অঞ্চলের পাদদেশীয় অঞ্চল যদি ধরে নিই, এই যে পাদদেশীয় অঞ্চল রয়েছে, এই পাদদেশীয় অঞ্চলের মধ্যে এই ল্যান্ডমার্কটা আমরা তৈরি হতে দেখি। সো পাদদেশীয় অঞ্চলে যখন নদীগুলি নেমে আসে, প্রথমেই বড় আকৃতির পাথর যুক্ত একটা ভূমিভাগ, পোরাস ভূমিভাগ তৈরি করে, একে বলা হয় ভাবর রিজিয়ন। এখানে রিভারকে ডিসঅ্যাপিয়ার হতে দেখা যায়। তারপরে তুলনামূলক ছোট আকৃতির উপকরণ দ্বারা এবং একটা জলমগ্ন পরিস্থিতি পাওয়া যায়, তাকে বলা হয় খাদার অঞ্চল, তাকে বলা হয় তরাই, তাকে বলা হয় তরাই অঞ্চল। ভাবরের পর হচ্ছে তরাই অঞ্চল। এবং তারপর নদী প্রবাহের রেসপেক্টে আমরা দুটো অংশকে ভাগ করে থাকি, খাদার এবং ভাঙর। এই খাদার হচ্ছে নিউয়ার অ্যালুভিয়াম, যখন নদী বর্তমানে যে পথ দিয়ে প্রবাহিত হচ্ছে তার একেবারে পাশের অঞ্চল, তার একেবারে পাশের অঞ্চল, তাকে বলা হচ্ছে খাদার বা নিউয়ার অ্যালুভিয়াম। এবং আরেকটা অংশ হচ্ছে ভাঙর। সো ভাঙর হচ্ছে যে জায়গাটা বর্তমানে নদীর যে প্রবাহ পথ তার থেকে তুলনামূলক দূরবর্তী স্থানে অবস্থিত। মানে দূরবর্তী স্থান মানে কেমন না, যে অংশটা আগে তৈরি হয়েছে এবং দীর্ঘকাল ধরে সঞ্চয় হতে হতে কি হয়, দীর্ঘকাল ধরে সঞ্চয় হতে হতে তুলনামূলক একটা স্বাভাবিক বাঁধের মতো তৈরি হয়ে গিয়েছে। সেই কারণে এই বাঁধের মতো তৈরি হয়ে গিয়েছে বলে সেখানে জল পৌঁছাতে পারে না, তাই তো। ফলে ওই জায়গাটাতে আমরা পাচ্ছি কি, ওই জায়গাটাতে আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি এই ভাঙর অঞ্চল, রাইট। সো খাদর এবং ভাঙার এই দুটো বোঝা গেল। আচ্ছা, তরাই পিডমন্ট গ্রাভেল ডিপোজিটস, ভাবর মার্সি বেল্ট উইথ হাইয়ার ওয়াটার টেবিল। না, তাহলে আমি কি বললাম, ভাবর যে অঞ্চলটা রয়েছে সেখানে আমরা গ্রাভেল দেখতে পাই। দেখো আমি পোট্রেও করেছি, এখানে এঁকেওছি। তাহলে আমরা এখানে লিখব যে ভাবরের সাথে বি, আচ্ছা এটা এরকম হওয়া উচিত, 1 2 3 4। তাহলে 1 এর সাথে বি হবে, 1 এর সাথে বি, 2 এর সাথে এ, 1B 2A, আর বাকিগুলো খাদার, নিউ অ্যালুভিয়াম, ভাঙর, এটা ঠিক আছে। 1B 2A 3C 4D, অপশন এ উইল বি দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব। Which of the following protected areas in West Bengal forms part of UNESCO World Network of Biosphere Reserve? পশ্চিমবঙ্গে অবস্থিত যে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে তার মধ্যে আমরা কোনটাকে দেখতে পাই? ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে কোন রিজার্ভেশন সিস্টেমকে দেখা যায়? তো ডেফিনেটলি ইট উইল বি সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, এবং এটা এই যে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাতে অ্যাড হয়েছে 2001 সালে, ঠিক, এটাতে অ্যাড হয়েছে 2001 সালে। এর পরবর্তীতে আমরা আর যে বিষয়টা লক্ষ্য রাখবো, দেখো অনেকের মনে হতে পারে যে স্যার বাকিগুলির ক্ষেত্রে কেন হবে না, না হওয়ার পিছনে আমি কারণটা বলে দিই। দেখো এই যে নেওড়া ভ্যালি, ঠিক, জলদাপাড়া, চাপড়ামারি, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা করে
ওয়াইল্ড লাইফ এরিয়াস, বাট এখানে প্রশ্নটা জানতে চাওয়া হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভের যে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক রয়েছে, এই ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্কের অংশ হিসাবে জানতে চেয়েছে, সেই কারণে আমরা এটাকে আনসার করতে পারি না। সো এই কারণে অপশন সি আনসার হবে। নেক্সট কোয়েশ্চেনে যাব, which of the following organizations is responsible for preparing the India State of Forest Report, ISFR? এই যে ISFR, এটা বলা যেতে পারে বনভূমির সেন্সাস। এটা কারা পাবলিশ করে? না, এটা পাবলিশ করে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। বাই অ্যানুয়াল রিপোর্ট, এটা বাইএনুয়াল রিপোর্ট, প্রত্যেক 2 বছর অন্তর এটা পাবলিশ হয়। এবং 2023 লেটেস্ট যেটা অ্যাভেলেবেল আছে ISFR 2023, এবং ISFR 2023 অনুযায়ী প্রায় 25.30 অ্যারাউন্ড % হচ্ছে টোটাল আমাদের বনভূমি ট্রি কভার মিলিয়ে, রাইট? 25 পয়েন্ট সামথিং, এক্স্যাক্ট ভ্যালুটা আমি লিখলাম না, যদি ওখানে এটাকে আমি বাদ দিচ্ছি, এক্স্যাক্ট আমার এই মুহূর্তে মনে পড়ছে না, 25% অ্যারাউন্ড। এবং এই জায়গাটা মনে রাখবে যে আমাদের বনভূমির যে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ বনভূমির পরিমাণ বাড়ছে না কমছে, ঠিক কোন রাজ্যে বাড়ছে, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ছে বা কমছে, এটসেট্রা এটসেট্রা, সামগ্রিক এই স্ট্যাটিস্টিক্সটা আমরা কিন্তু এই জায়গা থেকে পাই, এবং ইট ইজ পাবলিশড বাই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। 2023-এর যেটা, এটা হচ্ছে 18th রিপোর্ট। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 8, which of the following pair is not correctly matched? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করছে না? ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, রামসার সাইট, ঠিক, এটা আমরা জানি। ইকেডব্লিউ, এটা একটা রামসার সাইট যেটা 2002 সালে অ্যাওয়ার্ডেড হয়েছিল, এবং সুন্দরবন রয়েছে। নেক্সট, সুন্দরবন ন্যাশনাল পার্ক, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, একদম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা যেতে পারে, এবং স্পেসিফিক্যালি এর যে হেরিটেজ, সেটা যে ম্যানগ্রোভ টাইপের বনভূমি রয়েছে, এই ম্যানগ্রোভ টাইপের বনভূমির জন্য বক্সা টাইগার রিজার্ভ প্রজেক্ট এলিফ্যান্ট, এইটা তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে বক্সা যদি হয়, আলিপুরদুয়ারের বক্সা, ইট ইজ প্রিপেয়ার্ড ফর টাইগার রিজার্ভেশন। বাট এখানে আমাকে অপশন কি দেওয়া হচ্ছে? প্রজেক্ট এলিফ্যান্ট না, প্রজেক্ট এলিফ্যান্টের জন্য বক্সা টাইগার রিজার্ভ না, রাইট? সো প্রজেক্ট এলিফ্যান্টের জন্য আমরা কোথায় পাবো, বা প্রজেক্ট এলিফ্যান্ট জিনিসটা কি? মূলত দেখো, এই যে প্রজেক্ট এলিফ্যান্ট, এটা 1992-তে ভারতবর্ষে স্টার্ট হয়েছিল হাতিদের যে স্বাভাবিক আবাসস্থল, সেটা সংরক্ষণ করার জন্য, স্পেসিফিক্যালি এশিয়াটিক এলিফ্যান্টসদেরকে সংরক্ষণ করার জন্য। ওকে, এবং স্পেসিফিক্যালি আমরা এগুলো দেখতে পাই কেরলে। যদি আমরা দেখি, কেরলে প্রজেক্ট এলিফ্যান্টের উপর বেশ কিছু রিজার্ভয়ার রয়েছে, বাট বক্সা আলিপুরদুয়ার এটা টাইগার রিজার্ভের জন্য। সো ডেফিনেটলি অপশন সি উইল নট বি অ্যাকসেপ্টেড। গরুমারা ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা তো ঠিক আছে, তাহলে নট কারেক্ট বলেছে, সো অপশন সি উইল বি দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, দ্য ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ ইজ কনস্টিটিউটেড আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট? ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ, এটা নিম্নলিখিত কোন আইনের বলে বা কোন আইনের দ্বারা তৈরি হয়েছে? কোন আইনের মাধ্যমে এই ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড এটা তৈরি হয়েছে? সো একদম ডাইরেক্টলি কারেক্ট আনসার, 1972 এর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। নেক্সট কোয়েশ্চেনে যাব, which of the following statements regarding conservation strategies in India is oblique are correct? একটাও হতে পারে, একাধিকও হতে পারে। ওকে, সো বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটস আর ডিক্লেয়ার্ড আন্ডার বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002 সালের যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, তার মধ্যে এটাকে ইনক্লুড করা হয়েছে, এটা জিজ্ঞাসা করা হচ্ছে। ওকে, সো ডেফিনেটলি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট এবং এই সম্পর্কিত যে সংরক্ষণ, এটা 2002 এর বায়োডাইভার্সিটি অ্যাক্টের মাধ্যমে হয়েছে। 2 নম্বরে কি বলা হচ্ছে? ইকো সেন্সিটিভ জোন আর নোটিফাইড আন্ডার এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট অফ 1986। একদম ঠিক। ইকো সেন্সিটিভ জোন মানে কি না, যে জায়গাগুলি কি হয়, যে জায়গাগুলি স্পেসিফিক্যালি আমরা দেখতে পাই, কিসের জন্য হচ্ছে না, যে জায়গাগুলি স্পেসিফিক্যালি আমরা দেখতে পাই খুব সেন্সিটিভ নেচারের, অর্থাৎ যেখানে পরিবর্তনশীলতাটা খুব দ্রুততার সাথে হয়, যে অঞ্চলে পরিবর্তনশীলতাটা
খুব দ্রুততার সাথে হয় সেই জায়গার ক্ষেত্রে এটা বলা হচ্ছে ইকোসেন্সিটিভ। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে স্টেটমেন্ট 3-তে যদি দেখা যায়, মূলত এই যে কমিউনিটি রিজার্ভ সিস্টেম ক্যান বি ডিক্লেয়ার্ড অনলি অন গভর্নমেন্ট ওন ল্যান্ড, এই জায়গাটা একটুখানি আমি বলি। দেখো কমিউনিটি রিজার্ভ সিস্টেম মানে কি না, কোনো একটা পার্টিকুলার অঞ্চলে সামহাউ কোনো একটা বনভূমি রয়েছে বা কোনো একটা রিজার্ভ সিস্টেম রয়েছে। এবার এই রিজার্ভ সিস্টেমটা যে সবসময় গভর্নমেন্ট ওন ল্যান্ডেই হতে হবে এমন কিন্তু না। যেমন যদি আমরা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মতো জিনিসটাকে ভাবি, তাহলেও কিন্তু এটা পসিবল। অর্থাৎ সবসময় গভর্নমেন্ট ল্যান্ড নাও লাগতে পারে, কোনো প্রাইভেট ল্যান্ড হতে পারে, এটা কোনো প্রাইভেট ল্যান্ডও হতে পারে। ফলে সেই জায়গাতে আমরা রিজার্ভেশনের কথা ভাবতে পারি, সেই জায়গাতে রিজার্ভেশন হতে পারে। এবং স্পেসিফিক্যালি এটা প্রাইভেট বা কমিউনিটি ল্যান্ড হলেও অসুবিধা নেই, অনলি যেহেতু বলে দিয়েছে, তাই এই কারণে এই অনলি শব্দটা এখানে আপত্তিজনক। কারণ গভর্নমেন্ট ওন ল্যান্ড এটাকে আমরা ভুল বলতে পারতাম না, যে ক্যান বি ডিক্লেয়ার্ড অন গভর্নমেন্ট ওন ল্যান্ড, এটা যদি বলতো তাহলে আমরা ভুল বলতে পারতাম না। কিন্তু যেহেতু অনলি বলে দিয়েছে তার মানে অন্য কোথাও হবে না, এটা ঠিক না। তাহলে যেহেতু 3 রয়েছে এটাকে আমরা নিতে পারবো না, 1 আর 2 এখানে অ্যাকসেপ্টেড। নেক্সট কোয়েশ্চেন। তবে তার আগে একটুখানি তোমাদের জাস্ট বলে নেওয়া যে 2024-এর মেন্স এক্সামকে টার্গেট করে ভিশন WBCS এর পক্ষ থেকে যে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে, তোমরা চাইলে সেখানে এনরোল করতে পারো। 60 মক টেস্ট তোমরা পাবে এবং তার সাথে সাথে যাবতীয় যা সুযোগ সুবিধা অনলাইন বা PDF মডেলে তোমরা পাবে। কম্পালসারি বাংলা ইংলিশ মক টেস্ট পেপার পাবে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ইত্যাদি ইত্যাদি। তোমরা চাইলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট, which one of the following rivers is antecedent to the Himalayas and has maintained its course through deep gorge despite the Himalayan uplift? সো ফার্স্ট অফ অল এখানে কোয়েশ্চেনেই বলে দেওয়া হয়েছে যে এই রিভারের চরিত্র হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এবং অ্যান্টিসিডেন্ট রিভার যদি হয় তাহলে অবভিয়াসলি হিমালয়ান আপলিফমেন্ট হলেও সে কি করবে, সে তার যে নিজস্ব গতিপথ সেই গতিপথকে মেনটেন করবে। এইটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভারের ডেফিনেশন। সো এই জায়গাতে তোমরা যদি লক্ষ্য করো, অ্যান্টিসিডেন্ট রিভারের একটা আপাতত ছবি এখানে দেখানো হয়েছে যে অ্যান্টিসিডেন্ট রিভার হলে কেমন হয়। এই যে নদী আসছিল, পার্বত্য অঞ্চলের উত্থান হয়েছে, এখন নদী কি করেছে, নদী দেখো উত্থান সত্ত্বেও তার যে নিজস্ব গতিপথ, এই গতিপথটাকে বজায় রেখেছে। এইটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভারের সব থেকে গুরুত্বপূর্ণ গুণ, অ্যান্টিসিডেন্ট রিভারের সব থেকে গুরুত্বপূর্ণ নেচার বলা যেতে পারে। তাহলে স্বাভাবিকভাবে অ্যান্টিসিডেন্ট রিভার তোমরা বুঝতে পারলে। এবং এখানে আমরা যদি চম্বল, কোসি, শতদ্রু এবং লুডির মধ্যে বিচার করি তাহলে রিভার সুতলেজকে আমরা পাবো। কারণ সুতলেজের উৎপত্তি কোথায়, সুতলেজের উৎপত্তি হচ্ছে এই জায়গাটা, এই যে পার্টিকুলার অংশটা, এটার নাম হচ্ছে রাকাসতাল। এবং এটা কোথায়, মানস সরোবরের দক্ষিণ দিকের অংশ, রাকাসতাল বা রাকাস লেক, ওইখান থেকে উৎপত্তি লাভ করে এ যখন ভারতবর্ষে প্রবেশ করছে, এই যে জায়গাটার নাম হচ্ছে শিপকিলা পাস। এটাকে অনেকে সুতলেজ ভ্যালি বলেও উল্লেখ করে, শিপকিলা পাস বা সুতলেজ ভ্যালি বলে উল্লেখ করে। তার কারণ কি, তার কারণ শতদ্রু এখান দিয়ে এন্ট্রি করছে বলে। ওকে, সো এইটাকে মাথায় রাখতে হবে, এখানে এই জিনিসটাকে এখানে মাথায় রাখতে হবে। এবং কেন আমরা এটাকে আনসার নিচ্ছি সেটাও আমি এখানে দেখিয়ে দিলাম যে এইটা হচ্ছে মূল রিজন যে কারণে আমি এটাকে চুজ করতে পারি। বাকি নদীগুলির মধ্যে কিন্তু আমরা অ্যাজ সাচ অ্যান্টিসিডেন্টসের সেরকম নমুনা পাই না। তবে হ্যাঁ, একটি স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক এখানে রয়েছে। এই যে লুনি রিভারের ক্ষেত্রে বলা যায় লুনি রিভার হচ্ছে ইন্টারনাল রিভার। অন্তর্বাহিনী নদী। চম্বলেরও কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক আছে। এ রিল অ্যান্ড গালি ইরোশনের জন্য বিখ্যাত চম্বলের যে ব্যাডল্যান্ড, চম্বল র্যাভাইন্স তৈরি করেছে বা চম্বল ব্যাডল্যান্ড তৈরি করেছে। কোসি এ কোর্স শিফটিং এর জন্য পরিচিত, অর্থাৎ
গতিপথ বারে বারে রূপান্তর করেছে, পরিবর্তন করেছে, যে কারণে বন্যা প্রবণ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 যাব। উইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচড, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ নয়? দেখো, পীর পাঞ্জাল লেসার হিমালয়, জাস্কার রেঞ্জ ট্রান্স হিমালয়, হিমাদ্রি গ্রেটার হিমালয়, শিবালিক আউটার হিমালয়। এখানে জানতে চাইছে যে কোনটা কারেক্টলি ম্যাচ করছে না। এবার এইখানে যে অপশনগুলি রয়েছে প্রত্যেকটা তো আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সবকটাই ম্যাচ করছে সামহাউ। আমরা যদি দেখি নট কারেক্টলি ম্যাচ বলেছে, বাট এখানে তো প্রত্যেক কটাই ম্যাচ করে যাচ্ছে বলে মনে হচ্ছে। না, এখানে দেখো প্রত্যেকটাই কারেক্টলি ম্যাচ করছে। পীর পাঞ্জাল লেসার হিমালয় বা মধ্য হিমালয়ের অংশ, এবং পীর পাঞ্জাল স্পেসিফিক্যালি কোথায় পরিচিত? পীর পাঞ্জাল হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যে পরিচিত। জাস্কার রেঞ্জ ট্রান্স হিমালয়ের অংশ, জাস্কার, লাদাখ, কৈলাস এবং কারাকোরাম নিয়ে ট্রান্স হিমালয় গঠিত হয়েছে, সেখানে আমরা পেয়ে যাচ্ছি হিমাদ্রি গ্রেটার হিমালয়ের অংশ, এবং শিবালিক এটা আউটার হিমালয়ের অংশ। সো ডেফিনেটলি প্রত্যেকটাই এখানে কারেক্টলি ম্যাচ। এখানে কিছু একটা প্রবলেম হয়েছে। all are matched, correctly, all are matched correctly, এটা বলাই যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব, কোয়েশ্চেন নাম্বার 13, which of the following statements regarding the peninsular drainage system are correct? আচ্ছা, পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম সম্পর্কে আমরা কিছু স্টেটমেন্ট পাবো, তবে পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম কোন জায়গাটা আমাদেরকে দেখে নিতে হবে। যে পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম মানে কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলিকে শুধু আমরা বলে থাকি, ব্যাপারটা খুব একটা এমন না। মূলত যে নদীগুলি ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয় যে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করতে পারেনি, তাদেরকেই আমরা পেনিনসুলার রিভার সিস্টেম হিসাবে উল্লেখ করতে পারি। তো দক্ষিণ দিকের নদীগুলোতে তার মধ্যে অবশ্যই থাকছে। এবার এই নদী ব্যবস্থা সম্বন্ধে আমাদেরকে কিছু স্টেটমেন্ট এখানে দিয়েছে, এই স্টেটমেন্টগুলিকে আমরা চুজ করব, এই স্টেটমেন্টগুলিকে আমরা দেখব। মোস্ট রিভার্স আর কনসিকুয়েন্ট ইন নেচার। প্রথম কথা, কনসিকুয়েন্ট মানে হচ্ছে নিত্যবহ। প্রথমেই তো বড় ধাক্কা, নিত্যবহ কি করে হবে? এই নদীগুলির প্রধান নেচার হচ্ছে, আমি বললাম আগেই, কোশ্চেন শুরু করার আগেই, যে এদের প্রধান চরিত্র হচ্ছে এরা কোথা থেকে উৎপত্তি লাভ করে? এরা উৎপত্তি লাভ করে হিমালয় পার্বত্য অঞ্চলের বাইরের অংশ থেকে। ফলে স্বাভাবিকভাবে যদি হিমালয় পার্বত্য অঞ্চলের বাইরে থেকে উৎপত্তি লাভ করে, তাহলে কখনোই কি এই সমস্ত নদী ব্যবস্থাগুলির ক্ষেত্রে আমরা পাবো যে সারা বছর জল থাকছে বা এরকম কিছু? না, ডেফিনেটলি পাবো না, কারণ এদের জলের সোর্সটা তো লিমিটেড। বৃষ্টি যখন বেশি হয়, ভালো হয়, তখন এটা আমরা পাই। তাহলে নিত্যবহ কখনো হতে পারে না, এদের চরিত্রই হচ্ছে এরা অনিত্যবহ নদী ব্যবস্থা। সো অপশন এ এটা আমরা বলবো ইনকারেক্ট। আচ্ছা, আমি তাহলে রাইট মার্ক কেন দিলাম, এক মিনিট। এটা ইনকারেক্ট। দ্য নর্মদা ফ্লোজ থ্রু আ রিফট ভ্যালি, একদম ঠিক। রিফট ভ্যালি বিটুইন হুইচ বিন্ধ্য অ্যান্ড সাতপুরা, এদের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা একদম ঠিক। দ্য চম্বল রিভার ইজ এ ওয়েস্ট ফ্লোয়িং রিভার, চম্বল পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে না। চম্বল কি পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে? একদমই না, চম্বল রিভার পশ্চিম দিকে প্রবাহিত হয় না। বৃহৎ অর্থে এটা গঙ্গা রিভার সিস্টেমের মধ্যে পড়ে, তাহলে এটাও ঠিক না। সো কারেক্ট কোনটা কোনটা বলা হচ্ছে এই জায়গার ক্ষেত্রেও? চম্বল রিভার ইজ এ ওয়েস্ট ফ্লোয়িং রিভার। আচ্ছা, এটাকে কি তাহলে, এক মিনিট, এটাকে কি সেন্সে ওয়েস্ট রিভার ভাবছে না? তাহলে তো বড় কথা নয়। কোশ্চেনের মধ্যে আচ্ছা, আমি একটু জায়গায় ভুল করেছি। দেখো, কনসিকুয়েন্টের যে মিনিংটা, আমি না কনসিকুয়েন্ট মানে এখানে নিত্যবহ ধরে নিয়েছি, না কনসিকুয়েন্ট না, আমি একটুখানি ভুল করেছি, আমি সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি কনসিকুয়েন্ট হচ্ছে পেরিনিয়াল মানে নিত্যবহ, আমি সেই সেন্সে এটা করেছি। ইট ওয়াজ পেরিনিয়াল ইন নেচার, আমি সেই সেন্সে করেছি। দেখো, এখানে একটা আমি কথা বলি, এই যে কনসিকুয়েন্ট মানে হচ্ছে যে সমস্ত নদী ব্যবস্থা, আমি প্রত্যেকের কাছে একটুখানি ক্ষমা প্রার্থী, কনসিকুয়েন্টের সেন্সটা আমি মিস করেছি। কনসিকুয়েন্ট মানে হচ্ছে যে সমস্ত নদী তার যে মেজর ঢাল, কোন একটা এর যে প্রাথমিক ঢাল হয়, এই প্রাথমিক ঢালকে অনুসরণ করে চলে, তাহলে সেই ক্ষেত্রে একদম ঠিক। এক্সট্রিমলি সরি,
প্রত্যেকের কাছে আমি এটা এগেন বলছি, এটা কারেক্ট আনসার কিন্তু আমরা করিনি। আমি একটুখানি বলে দিই বিষয়টা। এই যে মার্কিংটা আমি করেছিলাম, এটা আমি মুছে দিচ্ছি, সেই কারণে একটুখানি আমার সময় দাও। একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোয়েশ্চেনটা। মোস্ট রিভার একদম ঠিক, কনসিকুয়েন্ট রিভার। কনসিকুয়েন্ট মানে হচ্ছে অনুগামী নদী। কনসিকুয়েন্ট মানে হচ্ছে অনুগামী নদী। দ্য নর্মদা ফ্লোজ থ্রু এ রিফট ভ্যালি, এটা তো ঠিক ছিল। 1 আর 2 কারেক্ট একদম। এবং চম্বল রিভার ইজ আ ওয়েস্ট ফ্লোয়িং রিভার হিসাবে বলা হচ্ছে। তাহলে চম্বল নদী ব্যবস্থা এটা মূলত আমরা যদি দেখি ওয়েস্ট ফ্লোয়িং রিভার, তার মানে এটাকে আমরা যদি এর গতিপথ হিসাবে দেখি, ঠিক আছে, এর গতিপথ হিসাবে দেখি স্পেসিফিক্যালি যমুনাতে প্রবাহ হওয়ার আগের হিসাবে এটাকে যদি ধরা হয়, তাহলে এটাকে ওয়েস্ট ফ্লোয়িং রিভার হিসাবে বলা যেতে পারে। আর যদি এটাকে রিভার সিস্টেমের সাথে যেহেতু অংশ হয়ে যাচ্ছে সেই হিসাবে ধরা হয়, মানে আমরা যমুনা এবং আলটিমেটলি যমুনা গিয়ে গঙ্গায় মিশছে সেই হিসাবে ধরা হয়, তাহলে ইস্ট ফ্লোয়িং হচ্ছে। তো এইটা তাও ডাউটফুল, আমি বলছি এই স্টেটমেন্টটা তাও ডাউট। আমি জানি না এটা আনসার কি নেওয়া উচিত, মানে পরীক্ষা নিয়ামককারী সংস্থা এটা সিদ্ধান্ত নেবে, বাট 1 and 2 কনফার্ম। সো আমরা এখানে আনসারটা 1 and 2 রাখছি। বাট ওই যে বললাম আমি, যে যদি এটাকে আমরা শুধুমাত্র চম্বল নদী ব্যবস্থা হিসাবে দেখি, তাহলে প্রথমে তো নর্থ ওয়েস্টে ফ্লো করছে, সেই হিসাবে এটা ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, ইন রিমোট সেন্সিং দ্য নর্মালাইজড ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স এনডিভিআই, এবং এই যে এনডিভিআই, ঠিক আছে, এই এনডিভিআই কিসের জন্য মূলত ব্যবহার হয়? এই এনডিভিআই মূলত কিসের জন্য ব্যবহার হয় এইটা বলা হয়েছে। সো বেসিক্যালি দেখো, এনডিভিআই এর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো, ঠিক এনডিভিআই এর ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখতে পাবো, এটা কি করে না, এটা উদ্ভিদের বা সবুজ বনভূমির ক্ষেত্রে হেলথ ইন্ডেক্সকে বোঝায়। হেলথ ইন্ডেক্সকে বোঝায়। ওকে, সো আচ্ছা 1 মিনিট। আমি এক্সট্রিমলি সরি, একটু বিশেষ কাজের জন্য আমি ক্লাসটা স্টপ করতে বাধ্য হয়েছিলাম। জানি না এটা থাকবে কি থাকবে না, যদি থাকে একটুখানি তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিও, ঠিক আছে। এনিওয়েজ, সো এই যে আমরা আলোচনার মধ্যে ছিলাম যে হেলথ ইন্ডেক্স, হেলথ ইন্ডেক্স অফ হোয়াট? হেলথ ইন্ডেক্স অফ ভেজিটেশন। বেসিক্যালি কেমন হয় ব্যাপারটা, এনভিডিআই কি করে, কোন কোন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে দেখে না, এটা মূলত ইনফ্রারেড এবং রেড, এই যে ইনফ্রারেড এবং রেড, এই দুটি প্যারামিটারকে চেক করে, ভিজিবল রেড এবং ইনফ্রারেড। মোটামুটিভাবে এই যে জায়গাটা নর্মালাইজ ডিফারেন্স অফ ভেজিটেশন ইন্ডেক্স যেটা হয়, সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে এর ভ্যালু
রাইট। এই যে ইনফ্রারেডের কথা বলা হচ্ছে, এর ভ্যালু যদি -1 থেকে 0 পর্যন্ত আমরা পাই তাহলে পুরোপুরি ডেড ইন নেচার। যদি 0 থেকে 0.33 থাকে, এই যে ইয়েলো কালার, মানে ইট ডিপেন্ডস অন দ্য রিফ্লেকশন। এটা যদি ইয়েলোইজ কালারের থাকে তাহলে এটাকে আমরা আনহেলদি প্ল্যান্ট হিসাবে বলে থাকি। নেক্সট 0.33 থেকে 0.66 এটা হচ্ছে মডারেটলি হেলথ প্ল্যান্ট। তার মানে দেখো কালারের কম্বিনেশনটাকে খুব ভালো করে লক্ষ্য করো। এবং এই যে এইখানে যে বিষয়টা বলা হচ্ছে, ঠিক আছে, এই যে এনভিডিআই এর যখন আমরা বিষয়টা বলছি, এখানে কতগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হবে যখন আমি কোশ্চেনটা পড়বো। এই যে এনভিডিআই, এটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, অর্থাৎ আলোকের যে কালার হয় সেই কালারের উপর তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা ডিপেন্ড করে, বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আমরা বলে থাকি। এবং এর যে ফর্মুলাটা হয় সেটা কেমন, এটা হচ্ছে এনআইআর মাইনাস রেড স্পেকট্রাম, এনআইআর প্লাস রেড স্পেকট্রাম, এইটার থেকে বার করা হয়। ঠিক আছে, সেই কারণে রেড এবং নিয়ার ইনফ্রারেড আমি তোমাদেরকে এখানে আরো কতগুলো জিনিসকে বুঝিয়ে দিতে চাইছি। সেটা হচ্ছে কি না, যখন এই রকম হয়, এই যে ধরো নিয়ার ইনফ্রারেড, এটা কতখানি অ্যাকসেপ্টেড হচ্ছে, কতখানি রিজেক্টেড হচ্ছে বা ভিজিবল। ঠিক আছে, রেড রেড তো আমাদের কাছে ভিজিবল, আমরা তো খালি চোখে আর নিয়ার ইনফ্রারেডকে দেখতে পাই না। সো এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে। সো মোটামুটি ভাবে এই যে জায়গাটা দেখো বলা হচ্ছে কি, যে নিয়ার ইনফ্রারেডের ক্ষেত্রে কি হয়, হেলথি গ্রিন লিভস possess a dense structure that strongly reflect NIR light to protect the plant from overheating। তার মানে কি, যদি এখানে খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখবে, গাছের পাতা যদি সবুজ হয়, অর্থাৎ ইফ ইট ইজ হেলদি, তাহলে কি হবে, এটা এনআইআর লাইটকে রিফ্লেক্ট করবে, এটা এনআইআর লাইটকে রিফ্লেক্ট করবে। এবং এর ফলে কি হবে, এনআইআর লাইটকে রিফ্লেক্ট করলে এর ফলে আমরা যেটা দেখতে পাবো, গাছের যে টেম্পারেচার, মানে অতিরিক্ত উত্তপ্ত হয়ে যাবে না, গাছ ওভারহিটিং থেকে রক্ষা করবে। ওকে। এবং ভিজিবল রেড যদি হয়, সেটা কি, ভিজিবল রেড যদি হয়, ক্লোরোফিল যদি গাছের ভিতরে থাকে বেশি পরিমাণে, আই মিন পাতায়, তাহলে সবুজ পাতায় ক্লোরোফিল থাকে, খুব ভালো করে বিষয়টা বুঝবে। তাহলে হাই পার্সেন্টেজ অফ ভিজিবল রেড লাইট গ্রহণ করবে এবং এই যে ফটোসিনথেসিস প্রক্রিয়া, এই ফটোসিনথেসিস প্রক্রিয়াকে অনেকটা বেশি সুযোগ করে দেবে, বা ফটোসিনথেসিস প্রক্রিয়াকে অনেকটা বেশি হেল্প করবে, এটাকে কন্টিনিউ করতে হেল্প করবে, তাহলে গাছের জন্য ভালো। তো দুটো ক্ষেত্রে দেখো আমরা এনআইআর প্লাস এবং মাইনাস রেড লাইট 0.72 এবং অ্যাকর্ডিং টু দ্য রুল হেলদি প্ল্যান্ট, দেখেই বুঝতে পারছো হেলদি প্ল্যান্ট, আর এটা 0.14 আনহেলদি প্ল্যান্ট, 0 থেকে 0.33 এটা আনহেলদি প্ল্যান্ট হিসেবে অবস্থান করছে। এবং এই যে এনভিডিআই, এইগুলো মূলত রিমোট সেন্সিং এর থ্রু দিয়ে আমরা পেয়ে থাকি। তোমাদের অনেকের মনে হচ্ছে যে স্যার এই ধরনের প্রশ্ন কি আমরা কেন করব, কারণ তোমরা 2024-এর প্রিলিমসের কোয়েশ্চেন দেখেছো, এবং আমার মনে হয় মেন্সের জন্য এই ধরনের কিছু প্রশ্ন তোমাদেরকে করতে হবে। ইনফ্যাক্ট তোমরা যেখান থেকেই পড়াশোনা করো না কেন, তোমাদের অ্যাজ আ সাবজেক্ট যখন জিওগ্রাফি পড়বে, তখন এই রিমোট সেন্সিং বা কমিউনিকেশন এই জায়গাগুলো তোমাদেরকে একটু পড়ে রাখতে হবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির পেপারের ক্ষেত্রেও এটা তোমাদের হেল্প হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। Which one of the following satellites is specially designed for high resolution cartographic application in India? কার্টোগ্রাফিক অ্যাপ্লিকেশনের জন্য কোন ধরনের যে স্যাটেলাইট সিস্টেম, সেই স্যাটেলাইট সিস্টেমকে ব্যবহার করা হয় কার্টোগ্রাফিক টেকনিকের জন্য। অর্থাৎ কার্টোগ্রাফি কি, ইট ইজ দ্য ম্যাপ মেকিং সায়েন্স। সো কার্টোস্যাট 3, রাইট, কার্টোস্যাট 3 মূলত আমরা ব্যবহার করে থাকি। ইনস্যাট এটা কি কাজে লাগে, এটা হচ্ছে মিটিরিওস্যাট বলা যেতে পারে। ঠিক আছে, এটা মূলত ওয়েদার মেজারমেন্টের স্যাটেলাইট, ওয়েদারের জন্য এটা ব্যবহার করা হয়। ওশানোস্যাট কি, মূলত ওশান সম্পর্কে আলোচনা করার জন্য, ওশান অ্যান্ড রিলেটেড কোস্ট লাইন্স। আর মেঘাট্রপিক, ঠিক আছে, এটা কিসের জন্য, মূলত মনে রাখবে এই মেঘাট্রপিক যে বিষয়টা, এটা কম্পোজিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রেঞ্চ, এই দুই দেশের মধ্যে, এবং স্পেসিফিক্যালি এটা আমাদের পৃথিবীর, মানে পৃথিবীর বলবো না, কেবলমাত্র এই ট্রপিক, বুঝতে পারছো, ট্রপিক্যাল ক্লাইমেটকে বোঝার জন্য এটা লঞ্চ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16-এ যাব। Which of the following statements regarding microwave remote sensing are correct?
মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং। তাহলে রিমোট সেন্সিং প্রক্রিয়া কি? রিমোট সেন্সিং হচ্ছে তথ্য আহরণ করার একটা প্রক্রিয়া, যেটা কোনো স্থানে না পৌঁছেও আমরা এটাকে নিতে পারি। সো ফার্স্ট অফ অল ইট ক্যান পেনিট্রেট ক্লাউড কভার, একদম ঠিক। সো সাধারণত আইআর মানে ইনফ্রারেড বা আমাদের যে নর্মাল ভিজিবল ওয়েভলেন্থ, তার থেকে মাইক্রোওয়েভের ওয়েভলেন্থ তুলনামূলক বেশি। সো যে কোনো ক্ষেত্রে তোমরা দেখবে যে ক্লাউড কভার বা কোনো জায়গায় ডাস্ট স্টর্ম, এই যে যেগুলো থাকে তার মধ্যে দিয়ে পেনিট্রেট করতে পারে। ওকে, সো এটা ডে লাইট এবং নাইট লাইট দুটো অবজারভেশনের ক্ষেত্রেই এফেক্টিভ হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এরা নিজস্ব লাইট সোর্স ব্যবহার করতে পারে, সূর্যের আলোকের উপর নির্ভর করে না। ফলে এই যে নাইট টাইমে যদি লাইটের প্রবলেম হয়, এটা কিন্তু কোনো প্রবলেমই নয়। এটাও কারেক্ট। ইট ইজ হাইলি অ্যাফেক্টেড বাই অ্যাটমসফেরিক স্ক্যাটারিং। না, অ্যাটমসফেরিক স্ক্যাটারিং দ্বারা এটা অ্যাফেক্টেড হয় না, ঠিক আছে, যেটাকে আমরা র্যালে স্ক্যাটারিং বলে থাকি। ঠিক আছে, এই যে র্যালে স্ক্যাটারিং এটা খুব মিনিমাল হয়। তার কারণ কি? তার কারণ কখন অ্যাফেক্টেড হবে? ধরো এই যে ওয়েভলেন্থ, আমি বলছি মাইক্রোওয়েভের তো একটা ওয়েভলেন্থ আছে। মাইক্রোওয়েভের যে ওয়েভলেন্থ, এই ওয়েভলেন্থ অ্যাটমসফেরিক স্ক্যাটারিং হওয়ার জন্য যে পার্টিকেল থেকে স্ক্যাটারিং হবে তার থেকে সাইজে অনেক বড়, তার থেকে সাইজে অনেক বড়, সেই কারণে এটা জেনারেলি খুব একটা ইম্প্যাক্টফুল হয় না। সো 1 আর 2কে আমরা কারেক্ট আনসার হিসেবে চুজ করব। নেক্সট কোয়েশ্চেনে যাব। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট ফ্রেট করিডোর কারেন্টলি আন্ডার দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া? দেখো যেই ধরনের কোয়েশ্চেন আমি তোমাদের জন্য এখানে রেখেছি, অ্যাটলিস্ট তোমরা এটা বুঝতে পারছো যে এখানে যেমন কিছু অফবিট কোয়েশ্চেন আছে, মেবি এগুলো খুব ভালো করে পড়াশোনা না করলে করতে পারবে না, তেমনই একদম বেসিক লেভেলের কোয়েশ্চেনও কিন্তু থাকবে। অর্থাৎ আমার প্রত্যেকটা সেট যদি তোমরা করো, আমি জানি না যে কখন মেন্স হবে এবং মেন্স পর্যন্ত আমরা আলটিমেটলি কতগুলো নাম্বার অফ কোয়েশ্চেন্স করতে পারবো, বাট এইটুখানি আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে তোমরা যারা এগুলো রেগুলার বেসিসে দেখছো, অ্যাটলিস্ট একবার দেখে নাও, এবং কোয়েশ্চেন্সের পিডিএফ গুলো তোমরা যারা গো থ্রু করছো, কোয়েশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে বলা যেতে পারে। সো লংগেস্ট ফ্রেট করিডোর কোনটা হবে? স্বাভাবিক ব্যাপার, আমাদের দেশের মধ্যে লংগেস্ট ফ্রেট করিডোর মূলত হবে উত্তর এবং দক্ষিণ কানেক্টিং যে ফ্রেট করিডোর থাকবে সেটা হতে পারে, কিন্তু আরেকটা হতে পারে যে ইস্ট ওয়েস্ট ফ্রেট করিডোর। এই দুটোর মধ্যে দেখো, নর্থ সাউথ ফ্রেট করিডোর, ইস্ট ওয়েস্ট ফ্রেট করিডোর, ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রে যদি আমরা দেখি, এই পার্টিকুলার অংশের মধ্যে দুটো জায়গাকে মেলাতে হবে, দুটো অলমোস্ট সেম লেন্থের কাছাকাছি হয়। এই নর্থ সাউথ ফ্রেট করিডোর যেটা রয়েছে, এই নর্থ সাউথ ফ্রেট করিডোর, এটার ক্ষেত্রে টোটাল আমরা 2328 কিলোমিটার কিন্তু একটা টোটাল লেন্থ পাই, অলরাইট। এবং ইস্ট ওয়েস্ট ফ্রেট করিডোর, যেটা স্পেসিফিক্যালি তোমার কলকাতা থেকে, কলকাতা বলবো না, ডানকুনি থেকে মুম্বাই পর্যন্ত যাচ্ছে, সেটা 2327 কিলোমিটার। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, আমি যেমনটা তোমাদের ইনিশিয়ালি বললাম যে নর্থ সাউথ ফ্রেট করিডোরকে আমরা লংগেস্ট সাধারণ অর্থে বলে থাকি, এবং আমি সেটাই বললাম, কিছু কিছু ক্ষেত্রে আনসার সেটাও নেয়। কিন্তু এই যে নর্থ সাউথ ফ্রেট করিডোর, টেকনিক্যালি এটা লঙ্গার হলেও আমাদের ভারতবর্ষের কিছু সাব ফ্রেট করিডোর রয়েছে, ঠিক আছে। মোটামুটি ভাবে সাব ফ্রেট করিডোর মানে এই ফ্রেট করিডোরের মধ্যে কিছু সাব পোর্শন রয়েছে, যেটাকে যদি ধরা হয় তাহলে এই 2328 কিলোমিটার হবে না, এটা আরো কিছুটা কম কিলোমিটার, 800 কিলোমিটার মতো কম দেখা যায়, কারণ ওই ফ্রেট করিডোরের অংশযুক্ত হয়ে গেছে। সো এই কারণে এটা বেটার প্রমিনেন্ট আনসার নেওয়া, দ্যাট ইজ ইস্ট ওয়েস্ট ফ্রেট করিডোর। ডানকুনি থেকে মুম্বাইয়ের পালগার বলে একটি জায়গা আছে, পালগার, সেই জায়গা পর্যন্ত অবস্থিত। সো এটা ইস্ট ওয়েস্ট আমি আনসার দিলাম, নর্থ সাউথ টেকনিক্যালি হলেও আমি আনসার এখানে নিলাম না, কারণ যেহেতু মাঝখানে তোমার ওগুলো ঢুকে রয়েছে, ফলে সেটাকে নাও অ্যাকসেপ্ট করতে পারে। নেক্সট কোয়েশ্চেনে যাব। উইচ অফ দ্য ফলোইং পোর্ট ইজ কারেক্টলি ম্যাচড উইথ ন্যাচুরাল অর আর্টিফিশিয়াল ইন নেচার? দেখো, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল পোর্টের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে গঠন পদ্ধতি। যদি কোনো পোর্ট রিজিয়নেতে প্রাকৃতিকভাবে তার প্রোটেকশন পাওয়া যায়, তাহলে ডেফিনেটলি সেটা আমরা দেখতে পাবো যে ন্যাচারাল, আর যেগুলো মানুষের দ্বারা তৈরি সেটা হচ্ছে আমরা বলতে পারি আর্টিফিশিয়াল। যেমন এই যে বিশাখাপত্তনম, এখানে বলা হচ্ছে আর্টিফিশিয়াল পোর্ট, না, বিশাখাপত্তনম হচ্ছে ন্যাচারাল পোর্ট। এখানে আমরা
ডলফিন নোজ জানি, এটা পুরোপুরিভাবে ন্যাচারাল পোর্ট। আচ্ছা, নেক্সট এখানে উল্লেখ করা হচ্ছে, আমরা যেটা দেখবো যে কারেক্টলি ম্যাচ বলেছে, চেন্নাই রয়েছে, মুম্বাই রয়েছে, পারাদ্বীপ রয়েছে। না, পারাদ্বীপ কিন্তু এটা ডিপ ওয়াটার পোর্ট বটে, কিন্তু ন্যাচারাল না। মুম্বাই ন্যাচারাল, চেন্নাই পোর্ট। অল রাইট, এটা না, এটাও না, এটা তো আমাদের এমনি স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন। ওল্ডেস্ট পোর্ট বাট ম্যানমেড। So correct answer will be option B, Mumbai. Next, which one of the following national highways forms part of north-south corridor under national highway development project? North-south corridor এর পার্ট হিসাবে আমরা এখানে কোন ইয়েকে হাইওয়েকে বলতে পারি, কোন ন্যাশনাল হাইওয়েকে নর্থ সাউথ করিডোরের অংশ হিসাবে বলতে পারি? কাশ্মীর টু কন্যাকুমারী যেটা রয়েছে সেটা বলা যেতে পারে। সো ডেফিনেটলি NH-44 এর পার্ট হিসাবে রয়েছে। আচ্ছা, বাকিগুলোর মধ্যে NH-27 এইটা কাকে কাকে কানেক্ট করছে? আমাদের যে ইস্ট ওয়েস্ট করিডোরের মধ্যে পোরবন্দর, শিলচর, আসামের শিলচর পূর্ব দিকে, পশ্চিমে গুজরাটের পোরবন্দর, সেটাকে কানেক্ট করছে। NH-48 এটা হচ্ছে এটা প্রবাবলি দিল্লি থেকে চেন্নাই, তামিলনাড়ু, এটাকে কানেক্ট করছে। আর NH-16 এটা তো কলকাতা ওড়িশা হয়ে চেন্নাই যেটা যাচ্ছে, কোস্ট বেসিসে, মানে কোস্টাল ল্যান্ড দিয়ে যেটা বেরিয়ে যাচ্ছে সেইটা। নেক্সট, which of the following statements regarding India's inland waterways are correct? Okay, so inland waterway মানে নদী ব্যবস্থার মাধ্যমে, নদী ব্যবস্থার দ্বারা যে জলপথ আমরা পাই ভারতবর্ষের ক্ষেত্রে কানেক্টিভিটিতে, তার সম্পর্কে জানাতে চেয়েছে। ন্যাশনাল ওয়াটারওয়ে নাম্বার 1 প্রয়াগরাজ থেকে হলদিয়া, NW1, একদম ঠিক। ন্যাশনাল ওয়াটার নাম্বার 2 ব্রহ্মপুত্র রিভারে ধুবড়ি থেকে সাদিয়া, এটাও ঠিক আসামে। ন্যাশনাল ওয়াটারওয়ে নাম্বার 3 কেরলের মধ্যে, এই কেরলের মধ্যে মানে কেরলের যে ব্যাক ওয়াটার্স রয়েছে না, এটা এই ব্যাক ওয়াটারকে কেন্দ্র করে ডেভেলপ করেছে। আমরা ম্যাপে একবার জায়গাটা দেখে নিই প্রত্যেকটা। তাহলে NW1 দেখো, এই জায়গাটা লক্ষ্য করো, এইটা হলদিয়া থেকে এলাহাবাদ, NW1, এই যে এটা এলাহাবাদ থেকে একদম পুরো চলে আসছে হলদিয়া পর্যন্ত NW1। স্টেট কি কি রয়েছে? ইউপি, বিহার, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল। NW2 আমি যেমনটা বললাম ধুবড়ি থেকে সাদিয়া, এই যে জায়গাটা, এটা হচ্ছে NW2। কেবলমাত্র আমরা এটা নর্থ ইস্টের ক্ষেত্রে দেখতে পাই, ঠিক মোটামুটি ভাবে। নেক্সট আমরা যদি দেখি, আর ওয়াটারওয়ে নাম্বার 3 ছিল, ওয়াটারওয়ে নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে কোল্লাম টু কোট্টাপুরম, অর্থাৎ এই ব্যাকওয়াটার দিয়ে মোটামুটি কেরলেই আমরা এটাকে দেখতে পাই। এই তিনটে হচ্ছে মেজর এখানে জানতে চাওয়া হয়েছিল। সো তিনটেই এক্ষেত্রে কারেক্ট, 1, 2, 3 উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, which of the following district of West Bengal shares an international boundary with the maximum number of neighboring countries? কোন জেলা পার্শ্ববর্তী দেশগুলির সাথে সবথেকে বেশি বর্ডার শেয়ার করেছে? আমরা দেখব ম্যাপে। সো ফার্স্ট অফ অল দেখো, এই হচ্ছে দার্জিলিং জেলা। এখানে অপশন যেগুলো আছে, দার্জিলিং জেলার ক্ষেত্রে যদি আমরা দেখি মোটামুটি এরকম ভাবে, দার্জিলিং জেলার ক্ষেত্রে আমরা নেপাল পাবো, এখানে বাংলাদেশ পাবো। আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার কেবলমাত্র ভুটানের সাথে একটি হয়ে যাচ্ছে। জলপাইগুড়ি, জলপাইগুড়ি জেলা কেবলমাত্র আমরা পাচ্ছি বাংলাদেশের সাথে, রাইট, আর এদিকে ভুটানের সাথে। জলপাইগুড়ির ক্ষেত্রেও কিন্তু দুটো আমরা পাচ্ছি, বাংলাদেশ এবং ভুটান। কোচবিহার, কোচবিহার কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পাবো এই যে কোচবিহার, এটা বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে। সো এখানে মোস্ট যদি বলা হয়, এবার আমার যেটা ধারণা এখানে কালিম্পংটাকে বাদ দিয়ে করেছে। কালিম্পং হলে এটা দেখো, কালিম্পংকে যদি আমরা দেখি মানে তৎকালীন দার্জিলিং যেটা, কালিম্পংটাকে ইনক্লুড করলে ভুটানও হয়ে যাবে, সেই হিসাবে তিনটে হতে পারতো মেবি, সেই কারণে কোয়েশ্চেনটা দিয়েছে। অ্যাজ অফ নাও আমরা দুটো করে জায়গায় কিন্তু পাচ্ছি। নেক্সট, which of the following pair is district is separated by river ভাগীরথী হুগলি? ভাগীরথী হুগলি দিয়ে আমরা কোন জেলাকে ডিফারেন্সিয়েট হতে দেখেছি? অর্থাৎ এই যে নদী প্রবাহিত হয়েছে ভাগীরথী হুগলি, বেসিক্যালি নদিয়ার নবদ্বীপ থেকে তো এটা ভাগ হয়ে গিয়েছে। ফলে এই নদিয়ার নবদ্বীপ থেকে যখন ভাগ হয়ে গিয়েছে, মানে নামটা চেঞ্জ হয়ে গিয়েছে, সেই জন্য হুগলি বলা হচ্ছে। এটা নদিয়া জেলাকে এবং
আমাদের হুগলি জেলাকে ডিভাইড করেছে, মানে হুগলি এবং নদিয়ার মাঝখান দিয়ে এটা প্রবাহিত হয়েছে। এই যে জায়গাটা যদি তোমরা লক্ষ্য করো, এই হচ্ছে ফ্লো পাথ, এই হচ্ছে ফ্লো পাথ। এবার দেখো এইটা হচ্ছে নদিয়া জেলা, ঠিক আছে, এবং এই হচ্ছে হুগলি জেলা। তাহলে হুগলি এবং নদিয়া, এটা স্পেসিফিক্যালি জায়গাও আমি উল্লেখ করে দিচ্ছি। এই হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, রাইট। এটা হচ্ছে বর্ধমান, মানে পূর্ব এবং পশ্চিম বর্ধমান। এইটা হচ্ছে নদিয়া, এইটা হচ্ছে নদিয়া। এটা হচ্ছে নর্থ 24 পিজিএস, এটা হচ্ছে সাউথ 24 পিজিএস, এরকম ভাবে রয়েছে। তাহলে এই যে অংশটা, এবং এটা স্পেসিফিক্যালি হুগলি জেলার একটি জায়গা আছে গুপ্তিপাড়া, রাইট। এই গুপ্তিপাড়ার যে গঙ্গা অঞ্চল রয়েছে, গুপ্তিপাড়া একদিকে রয়েছে, ঠিক, আর একদিকে রয়েছে নদিয়া জেলার তাঁতের জন্য বিখ্যাত শান্তিপুর। হুগলি জেলার গুপ্তিপাড়া যেমন বিখ্যাত একটি জায়গা ঐতিহাসিক প্রেক্ষাপটে, তেমন নদিয়া জেলার শান্তিপুর একটি বিখ্যাত জায়গা। এর মাঝখান দিয়ে ফ্লো করে গেছে রিভার হুগলি। জাস্ট এইটা মনে রাখবে প্রত্যেকে। নেক্সট, which of the following statement regarding chicken snake or Siliguri corridor is correct? So it connects mainland India with northeastern states. Definitely ঠিক কথা। এই যে জায়গাটা, এই জায়গাটা নর্থ ইস্টার্ন স্টেটসের সাথে যোগাযোগ রক্ষা করতে হেল্প করছে, ডেফিনেটলি তাই, একদম ঠিক কথা। ইট লাইজ এন্টায়ারলি উইদিন দ্য ডিস্ট্রিক্ট অফ দার্জিলিং, এটা দার্জিলিং জেলার মধ্যে অবস্থিত, এবং ইট ইজ বর্ডার্ড বাই নেপাল অ্যান্ড বাংলাদেশ। একদিকে বাংলাদেশ এবং একদিকে নেপাল, এটা এরকম ভাবে বলা হচ্ছে। তাহলে ম্যাপে যদি আমরা দেখি এই জায়গাটা, দেখো ডেফিনেটলি একদিকে নেপাল রয়েছে, একদিকে বাংলাদেশ রয়েছে, এটা তো একদম ঠিক স্টেটমেন্ট। এবার এই জায়গাটা যদি বলা হয়, দেখো পুরোপুরি বলেছে, অনলি বলেছে, তো এন্টায়ারলি মানে অনলি একই ব্যাপার, এন্টায়ারলি। এবার এন্টায়ারলি কি দার্জিলিং এ অবস্থান করছে? এটা না, শিলিগুড়ি করিডোর পুরোপুরি দার্জিলিং অবস্থান করছে না। উত্তর দিনাজপুর এখানে রয়েছে, চোপড়া, হ্যাঁ, সাম পার্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইজ অলসো দেয়ার। সো এটাকে পুরোপুরি আমরা বলতে পারি না। সো 1 আর 3 আমি এখানে আনসার নিলাম এই কারণে। Next question number 24. Which of the following district of West Bengal is not traversed by the Tropic of Cancer? Tropic of Cancer কোন জেলা দিয়ে পাস করেনি? কোন জেলা দিয়ে পাস করেনি? সো আমরা জানি টোটাল 5টা ডিস্ট্রিক্ট দিয়ে পাস করেছে, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া আর 2 বর্ধমান ডিস্ট্রিক্ট। সো পশ্চিম মেদিনীপুর ইজ দ্য কারেক্ট আনসার, পশ্চিম মেদিনীপুর হবে না। Next question, which of the following industrial region is correctly matched with dominant industry? Dominant industry হিসাবে কোনটা কারেক্টলি ম্যাচ করছে? ওকে, সো দুর্গাপুর পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি একদমই না। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি ইজ রিলেটেড টু হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড, হলদিয়া। এখানে দেখো হলদিয়ার সাথে দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, তাহলে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট আমরা পাবো আবার দুর্গাপুরে, নো ডাউট অ্যাবাউট ইট। এই দুটো তো মিটে গেল। বার্নপুর আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ইস্কো আছে বার্নপুরে। আর কল্যাণী টি প্রসেসিং ইন্ডাস্ট্রি, না, কল্যাণীতে আমরা কিছু মেশিন টুলসের ইন্ডাস্ট্রি পাই, তাহলে টি প্রসেসিং আমরা পাবো দার্জিলিং জলপাইগুড়ি অঞ্চলে, দার্জিলিং জলপাইগুড়ি রিজিয়ন, দার্জিলিং জলপাইগুড়ি ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন। সো এই ধরনের ইজি কোয়েশ্চেনও কিন্তু দেখো আমি সেটের মধ্যে রেখেছি, আবার কিছুটা ওই এনডিভিআই বা এই জাতীয় প্রশ্নও কিন্তু রয়েছে। প্রত্যেকটা সেট তোমরা করছো, আশা করি বুঝতে পারবে। অ্যান্ড যেমনটা আমি বলেছিলাম যে আমরা চেষ্টা করবো 30টা করে কোয়েশ্চেন করার। সো লেটস গেট স্টার্টেড ফ্রম কোয়েশ্চেন নাম্বার 26. Which of the following factor is contributed most significantly to the early growth of the jute industry in West Bengal? দেখো জুট ইন্ডাস্ট্রি কেন তৈরি হয়েছিল প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? এখন পশ্চিমবঙ্গ বলা হচ্ছে, কিন্তু যখন জুট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট শুরু হয়, মানে যে সময়টার কথা বলা হচ্ছে মেনলি, তখন তো পশ্চিমবঙ্গ ছিল না, তখন ছিল বাংলা প্রভিন্স। এবার এই জায়গাতে আমরা যদি দেখি, জুট ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যেটা পুরোপুরি কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে ওঠে, যেটা পুরোপুরি কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এবং এই যে কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে ওঠার কথাটা বলা হচ্ছে, তাহলে কাঁচামাল এখানে উৎপাদন হতো, তাই ডেফিনেটলি আমরা এটা বলতে পারি। কাঁচামাল হওয়ার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওয়েদার। আমরা দেখি কাঁচামালের অপশন আছে কিনা, অ্যাভেলেবিলিটি অফ বক্সাইট ডিপোজিট না, প্রক্সিমিটি টু কোল মাইন অ্যান্ড কলকাতা পোর্ট, হাই রেনফল ইন ওয়েস্টার্ন প্লেটু ডিস্ট্রিক্ট,
অ্যাভেলেবিলিটি অফ ব্ল্যাক কটন সয়েল। এখানে দেখো কাঁচামালের কথা বলা হয়নি, তাহলে কাঁচামাল ছাড়া যেটা আমাদের দরকার, কয়লা শিল্প চালানোর জন্য, পাট কলগুলো চালানোর জন্য এবং কলকাতা পোর্ট, আমরা এটাকে আনসার হিসাবে নিতে পারি। অপশন বি উইল বি দ্য আনসার। আর নাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যে নদী, গঙ্গা নদীর পার্শ্ববর্তী বা তীরবর্তী যে অঞ্চল রয়েছে সেই জায়গাতে ট্রপিক্যাল হিউমিড ক্লাইমেট এটা আমি বলছিলাম। নেক্সট, which of the following statements regarding agriculture in India is correct? এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে এক মিনিট, 1 নম্বর স্টেটমেন্ট, 2 নম্বর স্টেটমেন্ট, 3 নম্বর স্টেটমেন্ট এখানে দেওয়া থাকলো। এর বেসিসে আমাদেরকে আনসার করতে হবে যে ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট প্রডিউসার অফ পালসেস। আচ্ছা, এটা আমি বলে দিই, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার আগে একবার দেখে নেবে, তার কারণ আমি এখন একটা সেন্সে যখন ক্লাসটা রেকর্ড করছি তখন বলছি, ঠিক আছে, তখন চেঞ্জ হয়ে যেতে পারে। ওয়ার্ল্ড লার্জেস্ট প্রডিউসার অফ পালসেস, এটা একদম ঠিক। ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ রাইস আফটার চায়না, এটাও ঠিক। পাঞ্জাব হ্যাজ দ্য হাইয়েস্ট প্রোডাক্টিভিটি অফ হুইট অ্যামং দ্য মেজর হুইট প্রডিউসিং স্টেটস, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কিন্তু আমরা যদি দেখি একটা পার হেক্টর প্রোডাকশন, সেই হিসাবে পাঞ্জাবের কথা বলা যায়। ওকে, পার হেক্টর প্রোডাকশন হিসাবে পাঞ্জাবের কথা বলা যায়, কিন্তু টোটালে যদি দেখি তাহলে কি দেখব, এবং এইটার মধ্যে আর একটা বিষয় লুকিয়ে আছে যে আমাদের দেশে যে রাজ্যগুলির মধ্যে আমরা দেখতে পাই, মানে গম উৎপাদন দেখতে পাই, এখানে একটা সমস্যা রয়েছে। হাইয়েস্ট প্রোডাক্টিভিটি অফ হুইট এবং মেজর হুইট প্রডিউসিং স্টেটস, ইউপিও হতে পারে, পাঞ্জাবও হতে পারে, আমাদের কোনো একটা নিয়ে আনসার করতে হবে। সো অ্যাজ অফ নাও আমরা যদি দেখি, মানে অ্যাকর্ডিং টু লেটেস্ট ডাটাবেস 2025-26 তথ্য অনুসারে আমরা এখানে আনসার কিন্তু ইউপি নেব, বাট এখানে তো উল্লেখ করা হয়নি। তাহলে এই স্টেটমেন্টটার জন্য কি হবে স্যার? এই স্টেটমেন্টটার জন্য দরকার নেই, 1 আর 2 আমি আনসার হিসেবে নিচ্ছি, এবং যেহেতু এটা অ্যাম্বিগুয়াস, পাঞ্জাব হ্যাজ দ্য হাইয়েস্ট প্রোডাক্টিভিটি অফ হুইট অ্যামং দ্য মেজর হুইট প্রডিউসিং স্টেটস, হাইয়েস্ট প্রোডাক্টিভিটি ইজ ইন ইউপি, বাট অ্যাজ পার হেক্টর তখন আমরা এটাকে আনসার করতে পারতাম। সো এই কারণে আমি 1 আর 2 নিচ্ছি, কারণ এই 3 নম্বর যে স্টেটমেন্টটা, এটা কিন্তু প্রমিনেন্টলি আমাদেরকে তথ্য প্রোভাইড করছে না। Which of the following district of West Bengal is best known for the cultivation of premium quality Darjeeling tea with geographical indication? প্রথম জিআই ট্যাগ পেয়েছে, তো ডেফিনেটলি দার্জিলিং জেলায় আমরা যে দার্জিলিং চা, এটা সব থেকে ভালো পেয়ে থাকি। নেক্সট, which of the following crop region pair is not correctly matched? বোরো রাইস নদিয়া, ঠিক আছে, আলু হুগলিতে, ম্যাঙ্গো ফজলি আম, ল্যাংড়া আম আমরা জানি, বাট জুট ইন পুরুলিয়াতে বৃষ্টি কম হয়, পুরুলিয়ার মাটি তো বেলে দোআঁশ নয়, তাহলে কি করে এখানে হতে পারে? সো জুট ইজ ইনকারেক্টলি ম্যাচড। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, which of the following statement regarding the industrial development of West Bengal is correct? Statement 1, statement 2 and statement 3. Haldia is an important petrochemical hub, একদম ঠিক কথা। Durgapur is a major center for alloy and engineering industries, ঠিক কথা। খড়গপুর হোস্ট ওয়ান অফ দ্য লার্জেস্ট রেলওয়ে ওয়ার্কশপ ইন ইন্ডিয়া, তিনটের কথাই আমরা বলতে পারি ঠিক হিসাবে, কারণ তিনটে তথ্যই উপযুক্ত প্রমাণ সহ। তাহলে এখানে 1, 2, 3 উইল বি দ্য কারেক্ট আনসার। সো এই ছিল আজকের সেটের 30 কোয়েশ্চেন। আই হোপ যে তোমাদের এই কোয়েশ্চেনগুলোর ক্লাস ভালো লাগবে, প্রতিদিনের মতোই, যেমনটা তোমরা আমাকে জানিয়েছো, যেমনটা আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে দেখতে পেয়েছি। অ্যান্ড এটা আমার এক্সপেকটেশন কি এখান থেকে তোমরা বেশ কিছু কোয়েশ্চেন ডাইরেক্টলি না পেলেও এই তথ্য থেকে কোয়েশ্চেন পেতেই পারো, কারণ সেই রকমভাবেই কিন্তু কোয়েশ্চেনগুলো তৈরি করা হচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলো না, যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।